নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো গাইস, এই ভিডিওতে আমরা কথা বলবো ক্রিকেট নিয়ে। কিছু ক্রেজি ক্রিকেট আপডেটস আছে, সেটাই বলতে হবে অ্যাকচুয়ালি। আইপিএল মেগা অকশনের আগে আইপিএল রিটেনশন নিয়ে আইপিএল মেগা অকশনের মানে যে নিয়মগুলো সামনে আসছে ভাই, বিসিসিআই তো আলাদাই খেলে দিয়েছে, আলাদা রকমের ক্রেজি আপডেট আসছে, সেইগুলো নিয়ে কথা বলবো। যদিও আইপিএল রিটেনশন বা মেগা অকশন নিয়ে যখন একদম অফিসিয়ালি সব কিছু কনফার্ম হয়ে যাবে, সেটা আজকেই হয়তো হয়ে যেতে পারে, বা যখন হবে সেগুলো নিয়ে একটা ডিটেল ভিডিও আলাদা করে আসবে। বাট এই ভিডিওতে হালকা হালকা করে আলোচনা করে নেব, এবং তার সঙ্গে ভারতের টি-20 দল কিন্তু নির্বাচন হয়েছে বাংলাদেশ সিরিজের জন্য, সেই দল নিয়েও আমরা আলোচনা করব। তো ইন্টারেস্টিং ভিডিও হবে, লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকেও অবশ্যই অন করে দিও। তো প্রথমে যদি আমরা কথা বলি যে ভারতের বাংলাদেশ সিরিজের জন্য টি-20 দল কীরকম হলো, তো প্রথমে দেখে নেওয়া যাক যে সেই টি-20 দলে কারা কারা আছে। তো ক্যাপ্টেন হিসেবে অবভিয়াসলি আছে সূর্যকুমার যাদব। বাকি সূর্যকুমার যাদবের সঙ্গে আছে অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, রিয়ান পারাগ, নীতিশ কুমার রেড্ডি, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণুই, বরুণ চক্রবর্তী, জিতেশ শর্মা, অর্শদীপ সিং, হর্ষিত রানা এবং মায়াঙ্ক যাদব। তো কোন কোন নামগুলোর দিকে প্রথমে নজর গেল? তো প্রথমে যে নামটার দিকে নজর যাবে সেটা সবার লাস্টেই ছিল মায়াঙ্ক যাদব। তো এই স্পিড স্টারকে কিন্তু আমরা ভারতের জাতীয় দলের স্কোয়াডে দেখতে পেতে চলেছি। বাংলাদেশ টি-20 সিরিজের জন্য কিন্তু মায়াঙ্ক যাদব দলে ডাক পেয়েছে, এবং সেই জায়গাতে দাঁড়িয়ে মায়াঙ্ক যাদবকে লখনৌতে নিয়ে যাওয়ার পেছনে গৌতম গম্ভীর একটা প্রধান কারিগর ছিলেন, এবং সেই মায়াঙ্ক যাদবকে আবার ভারতের জাতীয় দলে ডাকার পেছনেও গৌতম গম্ভীরের একটা অবশ্যই বড় ইনপুট থাকবে। দ্বিতীয় যে নামটায় আমার নজর গেল সেটা হচ্ছে বরুণ চক্রবর্তী। তো ফাইনালি বরুণ চক্রবর্তী তার ভালো পারফরমেন্সের পুরস্কার কিন্তু পেলেন। বরুণ চক্রবর্তী কিন্তু ভারতের জাতীয় দলের স্কোয়াডে ডাক পেলেন। বরুণ শেষ 3 বছর ধরে কিন্তু কন্টিনিউয়াসলি ভালো পারফর্ম করে যাচ্ছে, লাস্ট 2 বছর ব্রিলিয়ান্ট ছিল, এবং এই মরশুম কিন্তু বরুণ চক্রবর্তী পার্পেল ক্যাপও জিততে পারতো কলকাতার 2টো ম্যাচ বৃষ্টিতে ভেস্তে না গেলে। সেরকমই পারফরমেন্স বরুণের ছিল, তবে তারপরেও কিন্তু বরুণ চক্রবর্তী সুযোগ পাচ্ছিলেন না। বাট ফাইনালি কিন্তু বরুণ চক্রবর্তী সেই বহু প্রতীক্ষিত কলাপটা ভারতের জাতীয় দলে পেয়ে গিয়েছেন। সঙ্গে অবভিয়াসলি হর্ষিত রানাকেও ডেকেছেন, এটাও গৌতম গম্ভীরের কল বলতেই হবে। তার সঙ্গে সঙ্গে নীতিশ কুমার রেড্ডি, তিনিও কিন্তু ভারতের জাতীয় দলে সুযোগ পেয়েছেন। তো নীতিশ কুমার রেড্ডিকেও কিন্তু এই সিরিজে অ্যাজ এ অলরাউন্ডার আমরা দেখতে পেতে পারি। তো এই স্কোয়াডটা কিন্তু সিলেক্ট হয়েছে, নজর কিন্তু এদের দিকেই ছিল। উইকেট কিপার ব্যাটসম্যানদের কথা বললে সেখানে কিন্তু সঞ্জু স্যামসন আর জিতেশ শর্মা, তাদেরকেই কিন্তু অ্যাজ এ উইকেট কিপার ব্যাটসম্যান মানে চান্স দেওয়া হয়েছে। ঋষভ পন্থের মতো প্লেয়ার নেই, অবভিয়াসলি এক্সপেক্টও করিনি, কারণ ঋষভ পন্থকে টেস্টের জন্য রেস্ট দেওয়া হবে। বাট ঈশান কিষানকেও কিন্তু ডাকা হয়নি, ঈশান কিষানকে কিন্তু এখনও ইগনোর করছে বিসিসিআই। আর তারই সঙ্গে সঙ্গে অভিষেক শর্মা, তিনি কিন্তু ভারতের এই টি-20 দলে সুযোগ পেয়েছেন, এবং অভিষেক শর্মা আই থিঙ্ক খেলতেও চলেছে। কারণ ভাই শুভমান গিল বা জয়সওয়াল তাদেরকেও কিন্তু টেস্টের জন্য রেস্ট দেওয়া হয়েছে, তারাও কিন্তু স্কোয়াডে নেই। সেখানে অভিষেক শর্মা ডেফিনেটলি অ্যাজ এ ওপেনার খেলবে, বাট অভিষেকের সঙ্গে আমরা হয়তো যাকে এক্সপেক্ট করছিলাম ঋতুরাজ গায়কোয়াড, সে কিন্তু স্কোয়াডে নেই। ঋতুরাজকে কিন্তু ডাকা হয়নি। ঋতুরাজ যদি স্কোয়াডে থাকতো ডেফিনেটলি কিন্তু টিমের ফার্স্ট চয়েস প্লেয়ার হতো, বাট ঋতুরাজ গায়কোয়াডকে কিন্তু এই সিরিজের জন্য ডাকা হয়নি, যেটা কিন্তু একটা বড় কল। এবং ঋতুরাজের জন্য খারাপ ফিল করতেই হবে, কারণ যখনই সুযোগ পেয়েছে ছেলেটা পারফর্ম করেছে, তবে তারপরেও কিন্তু ঋতুরাজ গায়কোয়াডকে স্কোয়াডে রাখা হয়নি। ওপেন কি করবে? আই থিঙ্ক সঞ্জু স্যামসনের সঙ্গে ওপেন করতে পারে এই সিরিজে। স্যামসন, অভিষেক শর্মা হয়তো অ্যাজ এ ওপেনার আমরা দেখতে পেতে পারি, বাকি তো আর অপশান কেউ নেই। মিডিলে হয়তো সূর্যকুমার যাদব, রিয়ান পারাগ, রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, সঙ্গে নীতিশ কুমার রেড্ডি অথবা শিবম দুবে, এরকম কিছু কম্বিনেশন হতে পারে। তো সেই নিয়ে আমরা আলাদা ভিডিও বানিয়ে দেবো। বাট তোমরা এই স্কোয়াড নিয়ে কি মতামত কমেন্টে অবশ্যই জানিও। মায়াঙ্ক যাদব, বরুণ চক্রবর্তীর মতো প্লেয়ার ভারতের জাতীয় দলে সুযোগ পেয়েছে, ঋতুরাজ গায়কোয়াড পায়নি, সেই নিয়ে কি মতামত সেটাও কমেন্টে জানাতে ভুলবে না। আর বাকি যদি আমরা আইপিএল এর আগে মেগা অকশনের রুল নিয়ে কথা বলি, যখন অব্দি ভিডিও বানাচ্ছি অফিসিয়াল কনফার্মেশন আসেনি, বাট বিভিন্ন জার্নালিস্ট, বিভিন্ন আর কি নিউজ ওয়েবসাইট, তারা কিন্তু অনেকগুলো রিপোর্ট করেছে, এবং সেই রিপোর্টগুলো দেখে কিন্তু মনে হতে পারে বাহ, বিসিসিআই খেলে দিয়েছে। মানে পাঞ্জাবের মতো টিম একটা করে রিটেনশন চাইছিল, কেকেআর 8টা চাইছিল, বিসিসিআই এমন কাজ করেছে যেখানে সব টিমগুলোই সমস্যায় পড়বে। মানে কেকেআরের মতো টিম 5টা থেকে 6টা প্লেয়ার রিটেন করতে গেলেও ভাববে যে সেটা কি আমাদের সঠিক কাজ হবে। 5টা রিটেনশন একটা 8 টিমের অপশান কিন্তু বিসিসিআই দিচ্ছে। মানে একটা টিম যদি চায় তারা কিন্তু 6টা প্লেয়ারকে তাদের পুরনো দল থেকে রাখতে পারে। এবং যখন আমরা কেকেআর নিয়ে আলোচনা করছিলাম, বলছিলাম যে কেকেআরের কাছে 6টা সিওর শর্ট রিটেনশন আছে, কিন্তু বিসিসিআই যেখানে খেলে দিয়েছে সেটা হচ্ছে 5টা রিটেনশন করলে 75 কোটি টাকা খরচা করতে হবে। যেখানে টিমেদের বাজেট 120 কোটি টাকা, সেখানে 5টা প্লেয়ারকে আগের দল থেকে রাখলে 75 কোটি টাকা ওখানেই বেরিয়ে যাবে। যেখানে প্রথম রিটেনশন 18 কোটি, দ্বিতীয় রিটেনশন 14 কোটি, তৃতীয় রিটেনশন 11 কোটি। ঠিক আছে, 3টে রিটেনশন 18, 14, 11, তারপরের ওগুলো তো কমার কথা।
বাট কোনো টিম যদি 4th আর 5th রিটেনশন করতে চায় সেখানে 4th আর 5th রিটেনশনের জন্য সেই টিমকে খরচা করতে হবে 32 কোটি টাকা, মানে 18 কোটি আর 14 কোটি। সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু টিমগুলো আটকে যাবে যে আমাদের 4th রিটেনশন কি আদৌ 18 কোটি দিয়ে নেবার মতো প্লেয়ার, সেইখানে কিন্তু বিসিসিআই খেলে দিয়েছে যে যদি কোনো টিম 5টা প্লেয়ারকে রিটেন করে তাদের কিন্তু মেগা অকশনে সেরকম বিশাল কিছু করার থাকবে না। বিশাল বড় কিন্তু চাল একটা বিসিসিআই এখানে খেলেছে। যখন একদম অফিসিয়াল কনফার্মেশন আসবে একটা ডেডিকেটেড ভিডিও আমি এই নিয়ে বানাবো, তখন আরও ডিটেলে এক্সপ্লেন করে দেবো যে তোমাদের এখান থেকে কি হতে পারে অ্যাকচুয়ালি ব্যাপারগুলো, সেগুলো সব নিয়ে। তো এটা গেল প্রথম একটা রুল, বিশাল বড় রুল। তবে তার সঙ্গে সঙ্গে একটা আরটিএম এর অপশানও থাকবে, মানে অকশান থেকে নিজেদের প্লেয়ারকে বাইব্যাক করে নেবার অপশান থাকবে। এবং সেখানে দাঁড়িয়ে যদি কোনো টিম ধরো এবার একটা রিটেন করলো, সে 5টা আরটিএম ইউজ করতে পারে, 2টো রিটেন করলো 4টে আরটিএম ইউজ করতে পারে, 3টে রিটেন করলো 3টে আরটিএম ইউজ করতে পারে। আমার তো মনে হয় বেশিরভাগ টিম এবার 3টে রিটেন 3টে আরটিএম সেই অপশানের দিকেই যাবে, সেটাই সব থেকে বেস্ট অপশান হয়তো হতে চলেছে। যদিও তার সঙ্গে সঙ্গে কিন্তু আনক্যাপড রিটেনশনের অপশান থাকবে। এবং ইএসপিএন ক্রিক ইনফো রিপোর্ট করছে যে প্রত্যেক আইপিএল ফ্র্যাঞ্চাইজিকে কিন্তু একটা করে আনক্যাপড প্লেয়ার রিটেন করতেই হবে, সেরকম রুল আসতে চলেছে। যেমন সেখানে কলকাতা নাইট রাইডার্সের জন্য যদি হর্ষিত রানা বাংলাদেশ সিরিজে ডেবিউ না করে, শিওর শট আনক্যাপড রিটেনশন কিন্তু সেই হতে চলেছে। বা হর্ষিত চলে গেলে সেখানে তোমার রমনদীপ সিং অপশন হতে পারে। এবং আনক্যাপড রিটেনশনের ক্ষেত্রে হয়তো 4 কোটি বা 5 কোটি একটা বাজেট থাকতে চলেছে, যেটা হয়তো কম হবে। দেখা যায় সেটা আমরা আইপিএল এর অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের পর জানতে পারবো। এবং সেখানে যে রুলটার কথা বলছিলাম যে যদি কোনো প্লেয়ার 5 বছর আগে রিটায়ার নিয়ে নেয়, সেই প্লেয়ারকে অ্যাজ এ আনক্যাপড প্লেয়ার কিন্তু রিটেন করতে পারবে। তো ধোনির জন্য পার্সোনালি আমার মনে হয় এই রুলটা আনা হচ্ছে যাতে ধোনিকে চেন্নাই রিটেন করতে পারে এবং ধোনি খেললে আইপিএলের ভিউয়ারশিপ বাড়বে, সেই হিসেবেই পুরো চেন্নাইকে এখানে ফেভার করা হচ্ছে। এবং সেখানে কেকেআরও এই রুলটার ফায়দা তুলতে পারে সুনীল নারায়ণকে রিটেন করে। তবে সেখানেই হয়তো এই আনক্যাপড প্লেয়ারটা শুধুমাত্র ইন্ডিয়ানদের ক্ষেত্রে করে দেবে আইপিএল, যেখানে হয়তো সুনীল নারায়ণ বাইরের দেশের প্লেয়ার হওয়াতে সেখানে কেকেআর থেকে আনক্যাপড প্লেয়ার হিসেবে রিটেন করতে পারবে না। সেই জায়গাতেই ব্যাপারটা যেতে চলেছে যেরকম ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বাকি রিটেনশনের ক্ষেত্রে কিন্তু কোনো রেস্ট্রিকশন নেই, ইন্ডিয়ান প্লেয়ার ফরেন প্লেয়ার তুমি যা ইচ্ছা যাকে ইচ্ছে রিটেন করতে পারো। 2টোর বেশি বিদেশি প্লেয়ার রিটেন করা যাবে না, সেই সব কোনো ব্যাপার নেই, যে কোনো টিম যে কোনো কাউকে রিটেন করতে পারে। আর একটা কিন্তু ইন্টারেস্টিং মানে নিয়ম যেটা আসতে চলেছে বলে শোনা যাচ্ছে, সেটা হচ্ছে যে ধরো একটা টিম একটা প্লেয়ারের ওপর আইপিএল অকশানে বিট করলো, মানে ধরো ম্যাক্সওয়েলের ওপর বিট করলো কলকাতা নাইট রাইডার্স 15 কোটি অবধি, কেকেআর বিটটা জিতল, বাট আরসিবি আরটিএম ইউজ করে তোমার ম্যাক্সওয়েলকে নিজেদের দলে ফিরিয়ে নিল। সেখানে কিন্তু কলকাতা নাইট রাইডার্স একটা এক্সট্রা আরটিএম পেয়ে যাবে। মানে যদি কোনো টিম হাইয়েস্ট বিট করে, অন্য টিম আরটিএম ইউজ করে সেই প্লেয়ারকে নিজেদের দলে নিয়ে নেয়, সেখানে যে টিমটা হাইয়েস্ট বিট করে প্লেয়ারটাকে হারালো তারা একটা করে এক্সট্রা আরটিএম পাবে। মানে সেই জায়গাতে দাঁড়িয়ে কলকাতার কাছে একটা আরটিএম কার্ডের অপশান বেড়ে যাবে। এটাও কিন্তু বিশাল একটা ইন্টারেস্টিং রুল হতে চলেছে, যেটা আইপিএল মেগা অকশনের মজা কিন্তু দুগুণ বাড়িয়ে দেবে। মানে এবারের আইপিএল মেগা অকশনটা কিন্তু মারাত্মক হতে চলেছে। আর বিসিসিআই কেন এতটা টাইম নিয়ে এই রুলগুলো অ্যানাউন্স করতে চলেছে এবার বোঝা যাচ্ছে, যে ওই যে আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে হাতাহাতি হয়ে যায় পরিস্থিতি শাহরুখ খান নেস ওয়াদিয়ার মধ্যে, সেগুলো কিন্তু সব দিক সামলে একটা মানে সবাইকে খুশি করার মতো আর ধোনিকে খেলানোর জন্য চেন্নাইকে কিছুটা বেশি খুশি করার মতো একটা রুল কিন্তু আইপিএল আনতে চলেছে। অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হোক, আজকে যদি রাত্রে চলে আসে দেখো আর তো কখন ভিডিও দেবো, কালকে সকালে তোমরা পেয়ে যাবে একটা ডেডিকেটেড ভিডিও পাবে, পুরো সব ডিটেল নিয়ে আমরা আলোচনা করব, যে কোন কোন রুলগুলো কী কী ফ্যাক্টর আনতে পারে সব কিছু নিয়ে। তো চ্যানেলের সঙ্গে অবশ্যই যুক্ত থেকো। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।